হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নতুন একটা ক্লাস করব নাউনের, ঠিক আছে? তো আজকে আর কালকে হবে নাউনের কনসেপচুয়াল ক্লাস, আর লাস্ট দুটো ক্লাস বাকি আমাদের। দেন থার্ড নম্বর ক্লাস হবে নাউন প্র্যাকটিসের, ঠিক আছে? নাউন আমরা এতদিনে যা পড়লাম সেইগুলো প্র্যাকটিস করব। আজকে হবে ফার্স্ট ক্লাস, মানে আজকের ক্লাসটা হবে কি জানো? এখন নাউন ভোকাব, ঠিক আছে? নাউনের ভোকাব বলা যাবে না, বাট বলো নাউনের ভোকাবই বলো। এইটার স্ল্যাং আমরা কি ইউজ করি, ঠিক আছে? কথায় কথায় আমরা স্ল্যাং ব্যবহার করি, মানে চলতি ভাষায় যা হয় সেইগুলো আমরা বলে দিই। মানে স্পোকেনের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কি সব সময় আমরা মনে করো ইংলিশের ভুল ওয়ার্ডই বলি, ঠিক আছে? স্পোকেন। তো আমি লেখো, এটা হচ্ছে নাউন স্ল্যাং। নাউন স্ল্যাং, স্ল্যাং, ঠিক আছে? নাউন স্ল্যাং। তো এইটা হলো কি জানো, নন ডিকশনারি ওয়ার্ড। মানে এই ওয়ার্ডগুলো ডিকশনারি আমাদের আইডেন্টিফাই করে না বা ডিকশনারিতে নেই, ঠিক আছে? কিন্তু আমরা সচরাচর সবসময় ব্যবহার করি। নন ডিকশনারি ওয়ার্ড, ওয়ার্ড, ঠিক আছে? মানে আমার হচ্ছে নন ডিকশনারি ওয়ার্ড বলতে আমাদের ডিকশনারিতে এই ওয়ার্ডগুলোর কোনো উল্লেখ নেই। যেমন আগের দিন আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম না, যে চেয়ারম্যান, তো সেটা তো বাস্তবে চেয়ারম্যান হয় না, সেটা বাস্তবে চেয়ারপারসন হয়, ঠিক আছে? তো এমন আমাদের কিছু কিছু স্ল্যাং যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, সেইগুলো সম্পর্কে আমি লিখছি। তুমি আইডেন্টিফাই করো এর মধ্যে স্ল্যাং কোনগুলো আছে। যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে তো আমি আছি, নো টেনশন। চলো, এক নম্বর, এক নম্বর দিয়ে আমি কি বলছি, গিভ মি, লেখো গিভ মি ইয়োর কপি, ঠিক আছে? এটার মধ্যে স্ল্যাং কোনটা আছে তুমি লেখো, বলো। তারপরে মিট মাই আন্টি, ঠিক আছে? 3 নম্বর, শি ইজ, শি ইজ মামি, মামি। 4 নম্বর, ধরো নাও আমি কি দেবো, রাহুল ইজ আ চিটার, ঠিক আছে? 5 নম্বর, 5 নম্বর আমি তোমার দিলাম মনু, কি দেবো বলো? বাই, ঠিক আছে? মনু বাই, মনু বাই 1 পেয়ার অফ, এখানে লিখি 1 পেয়ার অফ হাফ প্যান্ট, 1 পেয়ার অফ হাফ প্যান্টস, ঠিক আছে? মনু কিনছে 1 পেয়ার হাফ প্যান্টস। এইটুকু তুমি করো, ঠিক আছে? তো এই 5টা কোশ্চেনের মধ্যে তুমি স্ল্যাং আইডেন্টিফাই করো, স্ল্যাং যেগুলো ডিকশনারিতে আমরা দেখতে পারি না বা ইউজ করা হয় না। যেমন আমি গতদিন বলেছিলাম যে চেয়ার ম্যান হয় না, চেয়ার পারসন হয়। বাট হ্যাঁ, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বানাই চেয়ার পারসনের, তাহলে সেটা চেয়ারম্যানশিপ হয়, ঠিক আছে? কিন্তু চেয়ারম্যান বলে আমরা ডিকশনারিতে কোনো কিছু পাই না, ঠিক আছে? এটা আমরা সচরাচর বলে থাকি, ঠিক আছে? ভুল ভাল বলি। দেখ, এখানে কি গিভ মি ইয়োর কপি, ঠিক আছে? গিভ মি ইয়োর কপি। তো প্রথম কথা, কপি হয় না, ঠিক আছে? এটাকে আমরা কপি বলি না, এইটাকে আমরা নোটবুক বলি, ঠিক আছে? তো কপি কোনো জিনিস হয় না। কপি বলতে আমরা বুঝি, গিভ মি ইয়োর কপি মানে হচ্ছে তুমি তোমার খাতা দাও, তাই তো? সেটাই তো আমরা বোঝাতে চাই। তো তুমি তোমার খাতা দাও। আমরা যদি বলি যে বাংলা যখন বলবো যে তুমি তোমার খাতা দাও, তখন আমরা বলে থাকি গিভ মি ইয়োর কপি, ঠিক আছে? গিভ মি ইয়োর কপি। তো বাস্তবে কপি বলতে কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে? মানে ওয়ার্ড আছে কিন্তু খাতার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি না, ঠিক আছে? খাতা চাওয়ার ক্ষেত্রে এই কপির মানে কি জানো? আমি যেই কপি লিখেছি এই কপির মনে হচ্ছে চিট, ঠিক আছে? যেইগুলা সচরাচর আমরা মনে করো
আমরা তো না, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা তোমার পরীক্ষার খাতায় নকল করে, তো সেই নকলকে আমরা কপি বলি, ঠিক আছে, কপি, মাইক্রো বলা হয়, ঠিক আছে, আমরা মাইক্রো তো বলি আমাদের এদিকে। তো তাকে আমরা কপি বলি, ওই জিনিসগুলো হলো কপি। কিন্তু এই কপি মানে কি জানো, এখানে আমরা বলেছি নোটবুক দাও, যেহেতু এই আমার খাতায় এখানে আছে কি নোটবুক, এ দেখো এ দেখো এ দেখো, এই যে খাতায় লেখা রয়েছে না নোটবুক, নোটবুক, তাহলে এখানে তো কপি লেখা থাকতো, তাই না? যদি বলা হতো যে তুমি তোমার খাতা দাও, তাহলে এখানে নোটবুক কেন লেখা, এখানে তো কপি লেখা উচিত ছিল, হিসাব মতো কপি, ঠিক আছে, কিন্তু কপি তো লেখা নেই। তার মানে কপি শব্দটা আমরা নোটবুকের ক্ষেত্রে ব্যবহার করি না, ঠিক আছে, বা খাতার ক্ষেত্রে আমরা কপি শব্দটি ব্যবহার করি না। তাহলে এখানে কি হবে, এখানে কপি না হয়ে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নোটবুক। হ্যাঁ, এখানে এক্সেপশন থাকতে পারে, কেউ ধরো না পরীক্ষার খাতায় মাইক্রো করছে, তখন বলবে "এ ভাই কপি দে কপি দে", ঠিক আছে, তো সেই কপি হলে ঠিক আছে, বাট আমরা যদি নোটবুকের কথা মানে খাতার কথা বলি, তখন সেটাকে আমরা নোটবুক লিখি, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, মিট মাই আন্টি, ঠিক আছে, এখন তুমি বলবে দাদা সবই তো ঠিক আছে, আন্টি, মিট মাই আন্টি, ঠিক আছে, তো না ভাই ঠিক নেই, এইটাকে আমরা কাকিমা বা কাকিমাকে আমরা আন্টি বলি না, ঠিক আছে, আন্টি বলে কোনো কিছু হয় না আমাদের ডিকশনারিতে। তো আন্টির বদলে কি হয়, আমাদের হয় আন্ট, কি হয় আন্ট। তো আজকের থেকে কাকিমাকে ইংলিশে যারা বলো আন্টি আন্টি, তো আন্টি বলবা না, তাহলে কি বলবা, আন্ট, আন্ট, ঠিক আছে। এই দেখো, শি ইজ মাই মামি, ঠিক আছে, এইটা মামি, এইটা মানে হচ্ছে মা বলি না, মাদার মাদার, ঠিক আছে, মা, এখানে আমরা ইংলিশে মামি বলি, তো এইটাও আমাদের ভুল, ঠিক আছে। এর মানে কি জানো, এর মানে হচ্ছে আমাদের যে ইজিপ্টে যে দেয় না, পিরামিড আছে না, ওই পিরামিডে যেই জিনিসটা রাখা হয় তাকে আমরা মামি বলি, MUMMY, ঠিক আছে। তাহলে আমাদের মাকে বোঝানোর জন্য আমরা কি লিখতে পারি, মম, ঠিক আছে, মম বলতে পারো বা মমি বলতে পারো, MOMMY, ঠিক আছে, এই মমিটা ঠিক আছে, এইটা হলো, এই দুটোকেই আমরা কি বলি, মা, ঠিক আছে, মা, ব্যাস। আর এই MUMMY এইটা হয় না, ক্লিয়ার, MUMMY এইটা হয় না, এইটার মানে হচ্ছে যে পিরামিড আছে না, যে পিরামিড আছে, এই পিরামিডের ভেতরে যেই জিনিস আমাদের কাফানের ভিতরে থাকে, ঠিক আছে, এখানে মনে করো একটা কাফান রয়েছে, এর ভিতরে যেই জিনিস থাকে তাকে আমরা মামি বলি, MUMMY, তাহলে হবে কি, হয়তো মম বলবা নয়তো মমি বলবা, কি মম নাহলে মমি, ঠিক আছে। লাস্ট দুটো, রাহুল ইজ আ চিটার, ঠিক আছে, রাহুল ইজ আ চিটার, তো দাদা এইটা তো ঠিকই আছে, রাহুল একটি ধোঁকাবাজ ছেলে, ঠিক আছে, রাহুল ইজ আ চিটার, তো না ভাই, চিটার বলে কোনো শব্দ হয় না, চিটার বলে কোনো শব্দ হয় না, হয় হলো চিট, চিট, ঠিক আছে, চিটার কোনো শব্দ হয় না, হয় হলো চিট, চিট। চলো 5 নম্বর দেখো, 5 নম্বরে আমি কি বলেছি, মনু বাই ওয়ান পেয়ার অফ হাফ প্যান্টস, ঠিক আছে, হাফ প্যান্টস, যেটা আমরা গরমের মধ্যে পরি, তাই তো, গরমের মধ্যে এই যে এমন, ঠিক আছে, এইটাকে আমরা হাফ প্যান্টস বলি, তো হাফ প্যান্টস। তো তোমার এখন এই হাফ প্যান্টস হয় না, হয় হলো শর্টস, কি হয়, শর্টস, ঠিক আছে, কি হলো, শর্টস হলো, শর্টস। তো বোঝা গেল আমাদের নন ডিকশনারি যে ওয়ার্ডগুলো আছে বা যাকে আমরা স্ল্যাং বলি, সেই স্ল্যাং আমরা সচরাচর ব্যবহার করে থাকি, তাই না, সেই জিনিসকে মানে যেইগুলো আমাদের ডিকশনারিতে নেই সেইগুলোকে আমরা স্ল্যাং বলি। যেমন আমার কাছে মনে করো কি বলবো, আমার কাছে কিছু একটা আছে, এখন কি আছে বলো, মনে করো আমার কাছে এই কালিটা আছে, এই কালি, ঠিক আছে, এই কালিটা রয়েছে, আমার পড়ানোর কাজে লাগে, তো এই কালিটার দাম মনে করো কত, 25 টাকা না 20 টাকা যেন নেয়, আমার খেয়াল নেই, ঠিক আছে, এখানে কত লেখা, যাই হোক কিছু কিছু একটা দাম লেখা আছে, 25 টাকা বা 20 টাকা মতো নেয়, ঠিক আছে, এই কালিটা 25 বা 20 টাকা মতো নেয়। তো
এখন আমাদের ধরে নাও আমি কোনো বন্ধুর সাথে গিয়ে গল্প করছি, ঠিক আছে, এবার ও নতুন নতুন পড়ানো শুরু করেছে, ঠিক আছে, এখন ওই পড়ানোর কথায় কথায় এখন বলছে ভাই ওই মার্কারের দাম কত, তারপরে মার্কারের সাথে যেই মালটা আসে সেই জিনিসটা সেই মালটার দাম কত। এখন দেখো কি বললো, ওই মার্কার মনে করে যে আমি পড়াচ্ছি, পড়ানোর সময় আমার মার্কার কাজে লাগে, এই ইঙ্ক এই কালিটা কাজে লাগে, ঠিক আছে, এই মার্কারের মধ্যে আমি কালি ইনপুট করে পড়া লেখানোর কাজে লাগে, তাই তো অঙ্ক টঙ্ক করানোর সময় বা কোনো কিছু বোঝানোর সময় ডায়াগ্রাম আঁকানোর সময় এসব আমার কাজে লাগে। এখন আমার ওই বন্ধুটা নতুন নতুন পড়ানো শুরু করবে, তার জন্য সে আমাকে বলছে ভাই ওই মার্কার কিনতে হবে, তাই তো। এবার মার্কারের সাথে যেই মালটা থাকে সেই মালটার দাম কত, ঠিক আছে, মাল বলতেও কি বোঝালো, মাল বলতে বোঝালো এই কালিটা, ঠিক আছে, মার্কারের জন্য যে মালটা দরকার হয় লেখার জন্য, তো তাকে কালি, ঠিক আছে, এই কালিটাকে মাল বলে দিল। তো দেখো এই মাল বলতে আমরা কি বুঝি, আমরা তো কিছুই বুঝি না, এখানে অনেক কিছু হতে পারে, ঠিক আছে, আমরা কোনো আসবাবপত্র কোনো জিনিসপত্র কোনো নন লিভিং থিংসকে বোঝাই, ঠিক আছে, আবার অনেকে মাল বলতে নেশা করে যেসব জাতীয় দ্রব্য সেইগুলোকেও বোঝায় বা বোঝে, ঠিক আছে। তো দেখো ওই শব্দটা তো আমাদের যেমন ডিকশনারিতে নেই না, তো ওকে আমরা স্ল্যাং বলি, ঠিক আছে, বাস্তবে স্ল্যাং আমাদের কোনো ডিকশনারিতে নেই, কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি কথাবার্তার মধ্যে, ঠিক আছে, আমরা কি সচরাচর কথাবার্তার মধ্যে ব্যবহার করে থাকি। যেমন ফিমেল কনস্টেবল হয়, লেডি কনস্টেবল হয় না, ঠিক আছে, কিন্তু আমরা স্পোকেনদের ক্ষেত্রে তো বলি লেডি কনস্টেবল, আবার লেডি কনস্টেবলের ভর্তিও বেড়ায়, ঠিক আছে, লেডি কনস্টেবলের এক্সামও হয়, ঠিক আছে, মেয়েদের জন্য যে মানে মেয়েদের শুধুমাত্র মেয়েরা ওই লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে পারে, কোনো ছেলে বা পুরুষ মানুষ সেই কনস্টেবলের এক্সামটা দিতে পারে না। তো ওইটাকে লেডি কনস্টেবলের এক্সাম বলা হয়, কিন্তু বাস্তবে তো লেডি কনস্টেবল বলে কোনো কিছু হয় না ডিকশনারি মত অনুযায়ী। ওইটা আমরা স্পোকেনের ক্ষেত্রে যেমন ধরে নিয়েছি, যেমন এই যে এই জিনিসটাকে আমার বন্ধু মাল বলে দিল, তো এইটা মাল তো না, এটা তো একটা ইঙ্ক কালি, ঠিক আছে, যার মাধ্যমে লেখা হয়, তো ওর সুবিধার্থে একটা কথা বলে দিল, এই জিনিসটাকে স্ল্যাং বলা হয় আমাদের ইংলিশের ভাষায়। আশা করি বোঝাতে পারলাম যে স্ল্যাং কি জিনিস, ঠিক আছে, বুঝলে, বলো। এইবার দেখো আমরা কিছু সুপারফ্লুয়াস এক্সপ্রেশন সম্পর্কে জানবো। আর আমি আগেই তোমাদের বুঝিয়েছি যে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন কি, ঠিক আছে। তো তুমি বলবে দাদা কি, যদি ভুলে যাও, আশা করি ভুলে গিয়েছো, কেননা পড়াশোনা তো করো না কেউ, ঠিক আছে। তো লিখছি আমি এইটাকে বলছি কি সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। তো তোমরাও লেখো, হেডিং করো যে আমরা নাউনের মধ্যে কিছু কিছু মানে আমাদের কথাবার্তার মধ্যে কিছু কিছু সুপারফ্লুয়াস লিখি, যেগুলো আমরা যদি ইসে দেখি কোশ্চেনে দেখি সেইগুলোকে আমরা ভুল মার্ক করব, ঠিক আছে, এটা হলো সেকেন্ডারি ভুল। আগে আমরা অন্য কোনো ভুল দেখব, দেখার পরে যদি ধরুন একটা কোশ্চেন এ দিল একটা পার্ট, দেন স্ল্যাশ দিয়ে আবার বি স্ল্যাশ সি, তারপরে নো ইয়ার বা সামথিং কিছু আর একটা সেন্টেন্স দিয়ে দিল, তো পুরো সেন্টেন্স দেখবো, দেখার পরে যদি কোনো মেজর কোনো ভুল না পাই, তাহলে আমরা মাইনর ভুল বা আমাদের সেকেন্ডারি ভুল হিসাবে রং হিসাবে আমরা এই সুপারফ্লুয়াস এক্সপ্রেশনগুলোকে আইডেন্টিফাই করব, ঠিক আছে। তো এইগুলো ধরে নাও একটা কোনো একটা কোশ্চেন দেওয়া হলো, দেওয়ার পরে সেখানে আমাদের মেজর একটা ভুল আছে, আবার এই সুপারফ্লুয়াস এক্সপ্রেশনও দিয়ে দিয়েছে মাইনর ভুলের ভুল, ঠিক আছে। তো আমরা সবসময় মেজর ভুলটাকে কারেক্ট করব, নাকি সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, ক্লিয়ার। চলো তাও আমাদের শিখতে তো হবে, তাই না, পুরোটা শিখতে হবে। সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, ঠিক আছে, সুপারফ্লুয়াস এক্সপ্রেশনস। দেখো সুপারফ্লুয়াস আমি আগে ক্লাসে বুঝিয়েছিলাম, আগের কিছু ক্লাসে সুপারফ্লুয়াস যেইগুলো আমরা যখন আমরা কোনো শব্দকে একের অধিকবার বলার চেষ্টা করি, ঠিক আছে, তাকে সুপারফ্লুয়াস বলে। বা কোনো জিনিসকে ধরে নাও ফ্রি গিফট, আমি বুঝেছিলাম না ফ্রি গিফট, আরে ভাই গিফট তো ফ্রিই হয়, কে টাকা দেবে গিফটের বদলে, বা কে টাকা নেয় গিফটের বদলে, যদি সে টাকাই নেয় তাহলে তো আমরা কিনে নিলাম, এক্সচেঞ্জ হয়ে গেল না, যে আমি টাকা দিচ্ছি তার বিনিময়ে সে আমাকে ওই জিনিসটা দিচ্ছে, ঠিক আছে, ওটা তো ট্রেড করে নেওয়া হচ্ছে। তো ট্রেড তো না ওটা, ফ্রি তো হচ্ছে গিফটটা, বোঝা গেল। তো ওইগুলো সুপার প্লাস এক্সপ্রেশন, যেমন ফ্রির সাথে গিফট চলে না আমাদের, ঠিক আছে। তো এখানে আমার লিখতে হবে সুপার প্লাসের মানে কি, লিখে দিই চলো, ইউজ অফ মোর দেন রিকোয়ার
ওয়ার্ডস, ঠিক আছে। তো আমাদের গেল ইউজ অফ মোর দ্যান রিকোয়ার্ড ওয়ার্ডস। এখন কথা হচ্ছে সুপারফ্লুয়াস কি, একের থেকে যতটুকু দরকার তার থেকে যদি বেশি আমরা লিখি তখন তাকে আমরা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন বলি। আর তোমাদের মনে এখন একটু ডাউট হতে পারে, যারা একটু মানে পড়ো হালকা, ঠিক আছে, তারা এই দেনটা দেখে কনফিউজ হয়েছে। এই দেন, ঠিক আছে, দাদা আমরা তো দেন এইভাবে লিখি THEN, আর তুমি দিয়েছো THAN, ঠিক আছে, তাই তো এই দুটো। তো দেখো ভাই আমি ডিফারেন্স ক্লিয়ার করে দিচ্ছি। এইটার মানে আমরা সময় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি, সময়, সময়, ঠিক আছে। আর এইটা THAN যেটা, এইটাকে আমরা কারোর সাথে তুলনা বোঝাই। এটা যখন আমরা ডিগ্রি করব, ডিগ্রি চেঞ্জ শিখবো, তখন তোমাদের এই দেন আর দেনের পার্থক্য আমি বলতাম, বাট আমি এখন বলে দিলাম দেন মানে তো সময়, কোনো এক সময়, ঠিক আছে, তখন আমরা দেন বোঝাই। আর দেন THAN এটার সাথে আমরা তুলনা, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা। ধরে নাও এই পেনের সাথে, এই লাল কালি পেনের সাথে আমি, লাল কালি না, মনে করো এই কালো কালি পেনের সাথে আমি লাল কালি পেনের তুলনা করব, ঠিক আছে, এইটা ভার্সেস এইটা, বুঝতে পারলে? তখন আমরা দেন বসাবো, দেন THAN, দেন, নাকি THEN বসবে না। ক্লিয়ার? চলো সুপারফ্লুয়াস এক্সপ্রেশন আমি তোমার যদি বলি, ঠিক আছে, একটা আমরা সচরাচর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে, আমি যেমন কিছু ক্লাস আগে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, হোয়াট ইজ ইয়োর গুড নেম, ঠিক আছে। তো আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম তোমাদের কিছুদিন আগে আমার বার্থডের আশেপাশের কোনো ক্লাসে, এই এক্সাম্পলটা দিয়েছিলাম, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর গুড নেম, ঠিক আছে। তো তোমার কাছে এখন প্রশ্ন আসতে পারে, আমি তোমাদের বলেছিলাম যে তুমি যখন কোনো রেস্তোরাঁয় যাবা তখন দেখবা তারা বিল কাটানোর সময় তোমার নাম জিজ্ঞাসা করে, বলে হোয়াট ইজ ইয়োর গুড নেম স্যার। তো আমি তোমাদের তখন বলেছিলাম যে ভাই মানুষের নাম তো ভালোই হয়, খারাপ কি কারোর নাম হয়? এখন হতে পারে তোমার নাম নিয়ে তুমি স্যাটিসফাই না, সেটা হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু একটা যখন কারোর নাম জিজ্ঞাসা করতে হবে তখন কি তার নামের আগে কি বলা উচিত যে তোমার গুড নেম কি? ভাই নাম, আমি কি বললাম, নাম তো সবার গুডই হয়, ব্যাড নেম কি কারোর হয়? তুমি বলবে না দাদা ব্যাড নেম তো কারোর হয় না। তো সেই রকম, তাহলে আমাদের কি নেমের আগে গুড লিখলে হবে না, ঠিক আছে, এইগুলো আমরা এইগুলোকে সুপারফ্লুয়াস হিসাবে আইডেন্টিফাই করি আমরা, যে নেমের আগে গুড না লিখলেও চলে, আমাদের কোনো চাপ নেই, ঠিক আছে, হোয়াট ইজ ইওর নেম বললেই হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইবার চলো আমি নীল কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট ইজ ইয়োর বার্থ ডে ডেট, বার্থ ডে ডেট, ডিএটি, ঠিক আছে, এইটা কারেক্ট করো, তারপরে আমি কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। চলো আগে এটা কারেক্ট করো, তারপরে আমি কোশ্চেন, এত বড় করে আর কোশ্চেন লিখছি না, আমি তোমাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি একবারে। দেখো আমরা এই বার্থ, তারপরে ডে, তারপরে ডেট, যখন আমি ডে বলবো তখন কি ডেট বলার কোনো প্রয়োজন আছে? তো তুমি বলবে না দাদা, ডে যদি বলা হয় তাহলে আমাদের ডেট বলার কোনো প্রয়োজন নেই, ডেট বা ডেট বললে ডে বলার কোনো প্রয়োজন নেই। তার মানে এইটুকুকে আমরা যদি পুরোটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি যদি এইটা লিখি, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, তো এইটা কি আমাদের ভুল হলো? তো তুমি বলবে না দাদা এইটা ভুল হলো না, এটা কারেক্টই হয়েছে, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ। তো বার্থ ডে ডেট এইটা না বলে ডেট অফ বার্থ বলা অনেক অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়, ঠিক আছে। তো চলো আমি এইবার যেমন গুড নেম, বার্থ ডে ডেট, ঠিক আছে, এইরকম আমি লিখছি, এই পুরো সেন্টেন্সটা আমি লিখছি না, তাহলে তোমাদের বোঝাতে অনেক সময় লেগে যাবে যদি আমি পুরো সেন্টেন্স বোঝাই। আর আমি পুরো মেন মেন যে ওয়ার্ডগুলো হয় সেইগুলো বুঝিয়ে দিই, একবারে শর্টে হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে দেখো আমি ধরে নাও লিখলাম সেম আইডেন্টিক্যাল, সেম আইডেন্টিক্যাল, এর মধ্যে কি ভুল আছে তুমি ঠিক করো, ঠিক আছে।
তারপরে লিখলাম সাম মানে যোগ, টোটাল, ঠিক আছে, টোটাল। যেমন তুমি যদি একটু ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকো বা ইনস্টা ফেসবুকে দেখা নেই যায় না, যাই হোক, তুমি যদি ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকো, তো তুমি দেখবা নীতিশ সোনি সম্ভবত, ওই ক্রিয়েটরের নাম ছাত্তু ছাত্তু, ঠিক আছে, মিক্সিমেট হলো 50 গ্রাম ছাত্তু নাকি, যাই হোক, ছোলা, এরকম কিছু একটা বলে না। তো উনি দেখবা মাঝে মধ্যেই বলে যে ফল ফ্রুটস খাও, ঠিক আছে, ফল ফ্রুটস খাও। তো আমি একটা জিনিস বুঝি না ভাই, তুমি একবার বলে দিয়েছো যে ফল খাও, এটা বললেও হবে, বা ফ্রুট খাও, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা বললেই তো হয়। তো তোমার কি দরকার বলা যে ফল ফ্রুটস খাও, ঠিক আছে, ফল ফ্রুটস খাতে রহো, যদিও ওরা হিন্দিতে বলে, ঠিক আছে, যে ফল ফ্রুটস খাতে রহো, এরকম কিছু একটা বলে। তো ওইটা বুঝলে যে ওইটা হলো সুপার ফ্লস, ঠিক আছে, যেমন আমরা ক্যাচ ধরো, ঠিক আছে, বলটা ক্যাচ ধরো, এখন ক্যাচ মানেই তো ধরা, ঠিক আছে। তারপরে আবার অনেকে বলে আমার আজকে ব্যাড লাকটাই খারাপ। আরে ভাই, তুই তো প্রথমে বল দিলি যে তোর ব্যাড লাক, তাহলে আবার খারাপের কি আছে? ব্যাড লাক মানেই তো খারাপ লাক, তাই না? তো অনেকে বলে যে আজকে আমার ব্যাড লাকটা খারাপ। ভাই, তোর যেহেতু ব্যাড লাকই চলছে তাহলে তো খারাপ হবেই। তো যদি গুড লাক খারাপ বলতিস তাও নয় মানা যেত যে হ্যাঁ ঠিকই বলছে যে ওর গুড লাকটা যে খারাপ হয়েছে, ব্যাড হয়ে গেছে, বাট বলছে ব্যাড লাকটাই খারাপ। আরে ভাই, ব্যাড লাক যখন তোর ব্যাডই চলছে তাহলে ভালো হবে নাকি? সেটা তুই সেটা বল। তুমি বলবে না দাদা, ব্যাড লাক যদি হয় তাহলে তো খারাপই হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকা উচিতই না আমাদের কারোর, ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, তারপরে টোটাল, তারপরে মনে কর রেগুলার হ্যাবিট, রেগুলার হ্যাবিট, হ্যাবিট, BIT, ঠিক আছে। তারপরে আর একটা বেশ আমাদেরই রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার, এইগুলো তুমি কারেক্ট করো, ঠিক আছে, এইগুলো তুমি কারেক্ট করো। আশা করি পেরেছো, ঠিক আছে, আশা করি তুমি এইগুলো কারেক্ট করতে পেরেছো। চলো আমি আরো দিচ্ছি, ঠিক আছে, রেগুলার হ্যাবিট হলো, রেসপেক্টেড স্যার হলো, এইবার বেসিক ফান্ডামেন্টাল, এখানে ধরে নাও আমি আরো লিখছি বেসিক ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, ঠিক আছে, বেসিক ফান্ডামেন্টাল। তারপরে আমি দিচ্ছি রেগুলার সিরিজ, রেগুলার সিরিজ। নেক্সট আমি দিচ্ছি ব্যালেন্স, এটা অনেকে বলো, ঠিক আছে, ব্যালেন্সড ডাইট, ব্যালেন্সড ডাইট, ঠিক আছে। তারপরে আমি দিলাম কমপ্লিটলি, কমপ্লিটলি ডেড। নেক্সট আমি দিলাম, বলো কি দেব? এখানে ধরে নাও আমি আরেকটা দিলাম, ব্রেন আসলো, এটাও আমরা বলি, ঠিক আছে, কারোর সাথে কথা বলার জন্য স্পোকেনে, যদি আমরা ইংলিশে কারোর সাথে কথা বলি তখন আমরা এটা বলি, ঠিক আছে, মে আই আস্ক আ কোশ্চেন, কোশ্চেন, তাই তো, এটা বলি তো, মে আই আস্ক আ কোশ্চেন। তো তুমি বলো হ্যাঁ দাও, আমরা এটা বলি, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে ডিয়ার স্যার, স্যার, ঠিক আছে, ডিয়ার স্যার। তারপরে আমরা দিই আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড সারপ্রাইজ, আনএক্সপেক্টেড সারপ্রাইজ, ঠিক আছে। তারপরে আমরা কি দিই বলো? রিপিট ব্যাক, রিমেম্বার ব্যাক, রিটার্ন ব্যাক, ঠিক আছে। তো আমি কি বললাম?
একটাই লিখছি আমি, রিটার্ন ব্যাক, রিমেম্বার ব্যাক বা রিট্রিট ব্যাক। তো আমি রিটার্ন ব্যাকটা লিখছি, তুমি বাদ বাকি তো জানোই, বলে দিলাম রিটার্ন ব্যাক। ঠিক আছে, রিটার্ন ব্যাক। চলো নেক্সট আমাদের কি, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমি কালো কালিতে লিখছি স্টার মার্ক করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে করো কাজন ব্রাদার, কাজন ব্রাদার। ঠিক আছে, এইটা স্টার মারছি, তুমি বলবা ঠিক আছে এর মধ্যে ভুল কোথায় আছে। কি বললাম, কাজন ব্রাদার, কাজন ব্রাদার। ঠিক আছে, তো এইটা আমি দিলাম রেগুলার কাস্টম। ব্যাস, এইগুলো তুমি কারেক্ট করার চেষ্টা করো। কি বললাম, এইগুলো তুমি কারেক্ট করার চেষ্টা করো, যে কোথায় আমরা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন ব্যবহার করেছি সেইগুলো কেটে দাও। আর যদি কোথাও সুপারফ্লুয়াস এক্সপ্রেশন কোনো কোশ্চেনে যদি না ব্যবহার করা হয়, তাহলে তো কোনো ব্যাপারই না, পুরো পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। চলো ভিডিও পজ করো এবং নিজেরা করার চেষ্টা করো। আশা করি পজ করেছো, করে নিজেরা করেছো কমপ্লিট করার পরে আমার এইটা দেখছো। চলো, তো বলেছে সেম আইডেন্টিক্যাল, ভাই আইডেন্টিক্যাল মানেই সেম। ঠিক আছে, মানে কি আইডেন্টিক্যাল মানে কি, দুটো সমান। কি বললাম, আইডেন্টিক্যাল মানে হচ্ছে দুটি সমান। যেমন আমি যদি এই যে এই দুটো রাখলাম, এই যে একটা পেন, এই যে একটা পেন, ঠিক আছে, তো এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? বলো, এর মধ্যে তুমি তুমি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? এখন তুমি যদি বলো হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি, কালি নেই, একটাই একটা কালি আছে, ঠিক আছে, তো ওইটা না ভাই, ওইটা না। তুমি এমনি পেন দুটোর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? তুমি বলবে না দাদা পেন দুটো সেমই আছে বা আইডেন্টিক্যাল আছে। ঠিক আছে, তো আইডেন্টিক্যাল মানে সেম, আবার সেম মানে আইডেন্টিক্যাল। ঠিক আছে, তো আমাদের যদি সেম লিখি তাহলে আইডেন্টিক্যাল লেখা যাবে না, আইডেন্টিক্যাল লিখলে সেম লেখা যাবে না, যে কোনো একটা আমাদের কারেক্ট করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো, সাম টোটাল। ঠিক আছে, সাম মানে কি, তুমি বলে দাদা যোগ করা। টোটাল মানে কি, তুমি বলে দাদা যোগ করা। তাহলে যদি আমরা এইটা লিখি, এইটা লিখবো না। যদি এইটা লিখি, এইটা লিখি, তাহলে এটা লিখবো না। ক্লিয়ার হয়েছে? যদি আমি সাম লিখি টোটাল লিখবো না, যদি টোটাল লিখি তাহলে সাম লিখবো না। ঠিক আছে, সাম লিখলে টোটাল লিখবো না, সাম লিখলে টোটাল লিখবো না, আর টোটাল লিখলে সাম লিখবো না। ক্লিয়ার? তবে দেখো, রেগুলার হ্যাবিট। এখন হ্যাবিট তো আমাদের রেগুলারই হয়। কি বললাম, হ্যাবিট তো আমাদের রেগুলারই হয়। এমন কি হ্যাবিট আছে যেটা তোমার রেগুলার করতে ইচ্ছা করে না? তাহলে সেটা ভাই হ্যাবিট হবে না, সেটা অন্য কিছু হবে। যেমন আমাদের মনে করো, তোমার কি একটা এক্সাম্পল দাও বাস্তবসম্মত, যেটা তুমি রিলেট করতে পারবে। বলো বলো, তোমরা একটু ভাবো। ও হ্যাঁ, দেখো আমাদের আমরা টিভি সিরিয়ালে দেখি যে বলে যে কি, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। কি বললাম, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। তো স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এখন ওই হ্যাবিট, হ্যাবিট বলছে তো স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, মানে যে ধূমপান করা খারাপ একটা অভ্যাস। হ্যাঁ, ধূমপান করা খারাপ একটা অভ্যাস, তাই তো বাংলা মানে তাই হয়। তো এখন ধূমপান ওইটা কি, ওইটা দেখবা যারা করে, মানে যারা নেশা করে আর কি, শুকনো জিনিসের যারা নেশা করে, বা তোর লিকুইডও হতে পারে, যারা ওইসব জিনিসের নেশা করে, তাদের দেখবা তুমি যতই আটকাও, যতই মারো, যতই বকো, যা ইচ্ছে তাই করে নাও না কেন, তাদের ওই জিনিস আর ছাড়ানো যায় না, একবার যদি লেগে যায় আদাতটা। ঠিক আছে, সেই লেভেলে যদি একবার আদাতটা লেগে যায়, তাহলে অত সহজে ছাড়ানো যায় না, ছাড়ানো সম্ভব না বলবো না, কিন্তু অত সহজে ছাড়ানো সম্ভব না। ঠিক আছে, তার মানে ওইটা আমাদের হ্যাবিটটা প্রত্যেক দিন, তো স্মোকিং তো প্রত্যেক দিন করে মানুষ, তাই না? প্রত্যেক দিন কি, ইভেন প্রত্যেক ঘন্টায় একটা দুটো করে মেরে দেয়। ঠিক আছে, তো দেখো আমি আবার বললাম যে মেরে দেয়, ঠিক আছে, ওইটা একটা স্ল্যাঙ্গের পার্ট। মেরে দেয় না ভাই, খেয়ে নেয়। ঠিক আছে, তো এই যে রেগুলার হবে না হ্যাবিট দিলে, রেগুলার দিলে হ্যাবিট দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? তো দেখো, রেসপেক্টেড স্যার, আমি কি বলছিলাম, এই রেসপেক্টেড স্যার, স্যার মানেই হচ্ছে রেসপেক্ট করে আমি বলছি, তাহলে আবার এক্সট্রা রেসপেক্ট করা লাগবে না। আমি যদি বলি সম্মানীয়, সম্মানীয় ধরে নাও
ধরে নাও আমি কারোর নাম দিলাম, বিপ্লব লিখলাম, ঠিক আছে, আমাদের মাস্টারের নাম ছিল বিপ্লব দা। তো আমি ধরে নাও বললাম সম্মানীয় সম্মানীয় বিপ্লব দা, ঠিক আছে, তো কেমন লাগবে শুনতে? বলো দাদা ভালো লাগছে না। আমি যদি বলি সম্মানীয় বিপ্লব দা, মাননীয় বিপ্লব দা, তাহলে সেটা ভালো লাগবে। তো আমি যখনই বলছি না সম্মানীয় বিপ্লব দা, তখন যদি আমি দাদার নাম না বলি, তাহলে জাস্ট আমরা যদি স্যার বলে দিই, তাহলে আমার ওতেই কাজ হয়ে যাবে। তো রেসপেক্টেড দেওয়ার এক্সট্রা করে দরকার নেই, ঠিক আছে, স্যারের মধ্যে রেসপেক্টেড লুকিয়ে আছে। ক্লিয়ার? এবার দেখো বেসিক ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালের বাংলা মানে কি এটা আগে জানতে হবে। যারা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি নিয়ে পড়েছো তারা জানো ফান্ডামেন্টাল রাইটস আমাদের আছে, ফান্ডামেন্টাল ডিউটি আছে আমাদের কনস্টিটিউশনে, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক বা মূলভূত, ঠিক আছে, মৌলিক যেইগুলো আমাদের করতেই হবে, ঠিক আছে, সব সময় যা ইচ্ছা তাই হয়ে যাক, যেইগুলো আমাদের মানতেই হবে, ফান্ডামেন্টাল মানে তাই। বেসিক মানে কি ওই সেম, যেইগুলো আমাদের মূলভূত বা মৌলিক, ঠিক আছে। যেমন এই যে আমাদের পেন তৈরি, মনে করো আমি পেন দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে পেন তৈরির জন্য এইটা মনে করো আমাদের একটা পেন, ঠিক আছে, এইটা হলো আমাদের বেসিক পেন বা ফান্ডামেন্টাল পেন, আর এইটা মনে করো আমাদের অ্যাডভান্স লেভেলের পেন, ঠিক আছে, দুটোর মধ্যে ক্লিয়ার পার্থক্য দেখতে পাচ্ছ। এইটাও মনে করো আমাদের অ্যাডভান্স লেভেলের পেন, এইটাও মনে করো আমাদের অ্যাডভান্স লেভেলের পেন, ঠিক আছে। এইটা আমাদের নর্মাল পেন, এইটা আমাদের বেসিক পেন, এইটা আমাদের বেসিক পেন। দেখো আমি ক্যাটাগরাইজ করে দিলাম, তিনটে আমাদের নর্মাল পেন রয়েছে, বেসিক পেন রয়েছে, আর আমাদের তিনটে অ্যাডভান্স লেভেলের পেন রয়েছে। এই যে তিনটে বেসিক পেন, তিনটে অ্যাডভান্স পেন। এখন তুমি বলো দাদা পার্থক্য কোথায়? আমি বলবো দেখো ভাই, আমাদের পেন দিয়ে কি করা হয়? তুমি বলবে দাদা লেখা হয়। পেন দিয়ে কি করা হয়? তুমি বলবে দাদা লেখা হয়, ঠিক আছে। এখন এই পেন দিয়ে কি লেখা সম্ভব? তুমি বলবে হ্যাঁ। আমি যদি বলি এই পেনগুলো দিয়ে কি লেখা সম্ভব? তুমি তাও বলবে হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তো দেখো বেসিক এমন একটা জিনিস বা ফান্ডামেন্টাল এমন একটা জিনিস যেইগুলো দিয়ে আমাদের কাম চালাও হলেই হবে, ঠিক আছে। আর আমাদের অত দেখাশোনা বা লুক ওয়াইজ নিতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। যেমন আমার মোবাইলের ডিসপ্লেটা, ঠিক আছে, হাতে থেকে পড়ে গিয়ে একটু ফেটে গেছে, ফেটে মানে হালকা একটু ফাঁকা টাইপসের হয়ে গেছে। প্রোটেক্টরটাও মোটামুটি গিয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের যে ব্যাক প্যানেল পড়ে যাওয়ার পরে ব্যাক প্যানেলের আমার একটু মানে কাঁচ না ফাইবার টাইপসের দেওয়া আছে ব্যাক প্যানেলের সাইডে, ঠিক আছে, সেটাও আমার সেখানেও আমার হাওয়া ঢুকে গেছে, ঠিক আছে। এইবার আমার একটা স্টুডেন্ট বলছে যে কাকা তুমি ব্যাক প্যানেলটা চেঞ্জ করে নাও, ঠিক আছে, তুমি প্রোটেক্টরটা চেঞ্জ করে নাও, তুমি ডিসপ্লেটা চেঞ্জ করে নাও। আমি জাস্ট তাকে একটা কথাই বললাম যে কাকু আমার কাজ হচ্ছে কি, তুমি ওই কাকুটা বললো মানে আমার ওই ভাইপোটা বললো যে হ্যাঁ কাকা তোমার কাজ তো হচ্ছে। আমি বলছি ব্যাস আমার কাজ হলেই হবে, আমার আর এক্সট্রা কোনো দরকার নেই। ওইটা মনে করো আমাদের ফান্ডামেন্টালের দিকে গেল, যে আমাদের কাম চালাও। আমার মোবাইলে কাজ হচ্ছে যে সুন্দর একটা ভিডিও রেকর্ড করতে পারছো আমার মোবাইলে, যার মাধ্যমে তুমি তোমাদের ফোনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো আমার কাজ তো হচ্ছে। তো ও বললো যে হ্যাঁ কাকা কাজ তো হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি বললাম তাহলে চেঞ্জ করার কি দরকার, আমার যেহেতু কাজটা চলে যাচ্ছে সেহেতু আমার চেঞ্জ করার কোনো দরকারই নেই। তো বেসিক মানেও ওই একই জিনিস, যে আমার কাজ তো হচ্ছে, অত আমার আইফোন নেই বা কি হবে, স্যামসাং গ্যালাক্সি S24 25 বা 26 এইসব নিয়েই বা কি হবে আমার? ওতেও কাজ, ওতে হয়তো একটু স্পিড বাড়বে, ঠিক আছে, স্মুথ কাজ হবে, কিন্তু আমার এতে কাজ তো চলছে না। এমন তো না যে একদম ডেড হয়ে গেছে, একদম ডেড হোক তারপরে আমি নেবো নতুন একটা। তো ওই যে ডেড হওয়ার আগে পর্যন্ত আমি যে চালাচ্ছি, এটা হলো বেসিক বা ফান্ডামেন্টাল, মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল মানেই হচ্ছে মৌলিক, ঠিক আছে। যেমন আমার এই পেনেও কাজ হবে, আমার এই পেনেও কাজ হবে, তাহলে আমার এই পেনে যেহেতু কাজ হচ্ছে, আমি এক্সট্রা এইটা আমার 3.5 টাকা 4 টাকায় চলে আসছে, এইটা আমি 10 থেকে 15 টাকা দিয়ে কেন কিনবো? কথা হচ্ছে এইটা, বুঝতে পারলে? তো ফান্ডামেন্টাল মানে হচ্ছে বেসিকই জিনিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, বেসিক মানেও মৌলিকই বলতে পারো। তো বেসিক বললে ফান্ডামেন্টাল বললে বেসিক বলার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো রেগুলার সিরিজ, ঠিক আছে। এখন একটা জিনিস, রেগুলার সিরিজ এর মানে কি? রেগুলার মানে কি? তুমি বলবে দাদা প্রত্যেক দিন, ঠিক আছে, ডে আফটার ডে আফটার ডে, ঠিক আছে। রেগুলার মানে কি? ডে আফটার ডে আফটার ডে, প্রতিদিন। এই যে একটা দিন, দুটো দিন, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, এইভাবে যায় যাচ্ছে, ঠিক আছে। অনেকগুলো ডে আফটার ডে আফটার ডে আফটার ডে, ঠিক আছে। তো আগের দিনই শিখেছিলাম ডেজ আফটার ডেজ হয় না, ঠিক আছে, তো ডে আফটার ডে হয়।
তো এখন দেখো রেগুলার মানে হচ্ছে ডে আফটার ডে আফটার ডে, ঠিক আছে, এইভাবে একটা প্যাটার্নে চলে যাচ্ছে আমাদের এপিতে, আর্থমেটিক প্রোগ্রেশনে যেই যাচ্ছে, ঠিক আছে। এইবার দেখো আমাদের সিরিজ, সিরিজ মানে কি, দেখো আমি তোমাদের একটা প্লে লিস্ট দিচ্ছি না, আমি তোমাদের এই ইংলিশ নাউন ক্লাসের প্লে লিস্ট দিচ্ছি, তো মাঝখানে দু একদিন আমাদের আহ, আমি রুট ওয়ার্ড ক্লাস দিচ্ছি, দুটো ক্লাস জাস্ট। তাছাড়া আমাদের পুরো এই আর্থমেটিক ক্লাসটা, সরি পুরো আর্থমেটিক বলছি, ম্যাথে কেন যাচ্ছি, পুরো ইংলিশ ক্লাসের নাউন টপিকটা আমি সিরিজ বা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, তো দিচ্ছি, তো একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করে দিচ্ছি। প্রত্যেক দিন 7:30 থেকে 9:30 বা 9টার মধ্যে আমি আপলোড করে দিই, মানে পাবলিশ করে দিই, ঠিক আছে, ক্লাসটা। তো এই যে ডে আফটার ডে মানে হচ্ছে সিরিজ সিরিজ সিরিজ, মানে পর 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 যে আছে। রেগুলার মানে কি ডে আফটার ডে আফটার ডে, সিরিজ মানে কি পর 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 পর, তার মানে দুটোই তো একই হচ্ছে, আমি রেগুলার একটা সিরিজ মেনটেন করে দিচ্ছি, তাই তো। তো আমরা যদি রেগুলার বলি তাহলে সিরিজ বলার দরকার নেই, যদি সিরিজ বলি তাহলে রেগুলার বলার দরকার নেই। ক্লিয়ার? তো তুমি বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার। তো আমরা সিরিজই বলবো, রেগুলার খুব একটা বলি না আমরা, ঠিক আছে। দেখো এইবার আসছে জিম পাগলু যারা, ঠিক আছে, তো যারা জিম পছন্দ করে তারা দেখবা ডায়েট করে খাবার খায়, ঠিক আছে, ডায়েট করে, ডায়েট মেনটেন করে, ঠিক আছে, ডায়েট 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 না ডায়েট, ডায়েট মেনটেন করে। তো দেখো এখন ব্যালেন্স ডায়েট নাই, তাই তো, ব্যালেন্স ডায়েট নেই, ব্যালেন্স মানে কি, ব্যালেন্স মানে কি বলো, এই যে এইটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখো এইটা মনে করো যে আমাদের এটা দাড়িপাল্লার যে হয় মূলভূত, সেটা বেস, দাড়িপাল্লার বেস, ট্রায়াঙ্গেলের মতো আঁকা আছে, এই যে দাড়িপাল্লার বেস, ঠিক আছে। এইবার এর ওপরে আমাদের ওজন মাপা হয়, ঠিক আছে, এর ওপরে আমাদের ওজন মাপা হয়। এখানে মনে করো কিছু এখানে ওজন মাপার রাখার জায়গা, ওজনটা, ঠিক আছে, এখানে ওজনটা রাখার জায়গা। এবার এখানে যদি আমি 5 কেজি দিই, এখানেও তোমার 5 কেজি দেওয়া লাগবে, তাই তো, তাহলে আমাদের এই পুরো লাঠিটা বা পুরো দণ্ডটা ইকুয়াল থাকবে, 180 ডিগ্রি কোণ বানাবে, না বেশি না কম, ঠিক আছে, মানে পুরো প্যারালাল থাকবে, মনে করো এই বেসের সাথে, এই যে এই বেসের সাথে প্যারালাল থাকবে, এখানকার হাইট যা হবে এখানকার হাইটও তাই হবে, ঠিক আছে, প্যারালাল থাকবে বেসের সাথে। তো আমার 5 কেজি ওয়েট মেনটেন করতে হবে এখানে, আর এখানেও তাহলে আমার 5 কেজি ওয়েটই মেনটেন করতে হবে, যদি আমি বাম পাশে 5 কেজি রাখি, ডান পাশেও আমার সেম রাখতে হবে, তাহলে আমাদের ব্যালেন্স হবে, তাই তো, তাহলে আমাদের ব্যালেন্স হবে, না কোথাও বেশি ঝুঁকবে না কোথাও কম ঝুঁকবে, তাই তো। তো তুমি বললে হ্যাঁ দাদা তাই তো হয়। তো ব্যালেন্স মানে কি, আমাদের সব দিকগুলো মেনটেন করে চলা, যেমন প্রোটিন আমাদের স্পেসিফিক একটা নিতে হবে, কার্বোহাইড্রেট স্পেসিফিকভাবে নিতে হবে, ঠিক আছে, লিপিড ফ্যাট, যারা মানে জিমে যায় তাদের এরকম খাবারের চার্ট থাকে, ঠিক আছে, যে আজকে আজকে আমরা এইটা খাবো, এত গ্রাম প্রোটিন খাবো, এত গ্রাম ক্যালোরি খাবো, এত গ্রাম কার্ব খাবো, ঠিক আছে, এইভাবে তারা তাদের পুরো ডেটাকে প্ল্যানিং করে, প্ল্যানিং করার পরে একটা শিট আকারে রেখে দেয়, ঠিক আছে, রেখে দেওয়ার পরে সেই শিট অনুযায়ী খাবার খায়, কাজ করে, জিম করে, ঠিক আছে, পুরো সেম টু সেম ওই শিটে যা যা থাকবে তাই তাই করে, ঠিক আছে, যারা মানে কম্পিটিশনের জন্য লড়াই করে, কাজ করে, ঠিক আছে, তারা জিমের জন্য, ঠিক আছে। তো দেখো এই ডায়েট করা মানে হচ্ছে সেই জিনিসটা পুরো ব্যালেন্সে রয়েছে, কি বললাম, যারা ডায়েট করে খাবার খায় না তাদের সেই খাবার পুরোটা ব্যালেন্সে রয়েছে, তার মানে এক্সট্রা করে আমার ব্যালেন্স দেওয়ার দরকার নেই, যেমন আমি রেসপেক্টেড স্যারে যেটা বলছিলাম যে মাননীয় মাননীয় বিপ্লব দা, ঠিক আছে, এটা হয় না, মাননীয় বিপ্লব দা বললেই হবে বা মাননীয় স্যার বললেই হবে, মাননীয় বলারই দরকার নেই, স্যার মানেই হচ্ছে মাননীয়। ক্লিয়ার? তো এরকম ডায়েট মানেই হচ্ছে ব্যালেন্সড হয়, ঠিক আছে, যারা ডায়েট করে খাবার খায় না তারা সবসময় ব্যালেন্সডই খায়, ব্যালেন্সড খাবারই খায়, ঠিক আছে, এক্সট্রা করে ব্যালেন্সড বলার দরকার নেই, ডায়েটের মধ্যেই ব্যালেন্সড লুকিয়ে আছে, বোঝা গেল? চলো এইবার দেখো এইটা মজাদার একটা জিনিস, লেখা আছে কি কমপ্লিটলি ডেড, ঠিক আছে, ডেড মানে কি তুমি বলবে তা মৃত, ঠিক আছে, ডিইএডি ডেড, এর মানে হচ্ছে মৃত, তাই তো হয়। তো তুমি বলবে তাই তো জানি। তো এখন দেখো এই ডেড এর মানে হচ্ছে মৃত, এখন মানুষ আংশিক মৃত কি হতে পারে? হ্যাঁ, দাদা এই আবার কেমন কোশ্চেন, যে আংশিক মৃত কিভাবে হবে, হলে পুরোটাই হবে, তাহলে কমপ্লিটলি বলার কি দরকার, মৃত মানে মৃত, এ পুরো মরে গিয়েছে নাকি অর্ধেক মরে গিয়েছে এরকম তো না, ভাই পুরোই মারা, যদি কেউ মারা যায় নিঃশ্বাসটা ত্যাগ করে দেয়
ঠিক আছে, তার শরীরে বডিতে যদি শ্বাস প্রশ্বাস না কাজ করে তাহলে সে মরেই গেছে। তাহলে এতে আবার ডাউট করার কি আছে যে কমপ্লিটলি মৃত নাকি অর্ধেক মৃত, আংশিক মৃত, নাকি তুমি বলবা যে 90% মরে গিয়েছে আর 10% বাকি রয়েছে। তো না ভাই, যে নিঃশ্বাস একবার ত্যাগ করে দেবে সে পুরোটাই শেষ, খতম। ঠিক আছে, নিঃশ্বাস ত্যাগ করে দেবে বলতে আমাদের ইচ্ছা মতো হয় না ওইটা। আমাদের গড যখন আসে নিতে বা হোয়াট এভার মাইথোলজিক্যাল স্টোরি ওসব, যখন কোনো জিনিস কোনো কিছু হয়, শরীর খারাপ হোক যাই হোক, যদি যখন কোনো কিছু হয়, যখন আমরা মারা যাই তখন আমরা পুরোটাই মারা যাই, নাকি অন্য কিছু থাকে? না ভাই, অন্য কিছু থাকে না, আমরা পুরোটা মারা যাই, কমপ্লিটলি ডেড হয়ে যায়। তো ওর জন্য কমপ্লিটলি বলার কোনো দরকার নেই, আমরা ডেড হয়ে যাই। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে মে আই আস্ক আ কোয়েশ্চেন, এইটা আমরা ধরে নাও কোনো স্যার বা ম্যামের যদি ক্লাস করি তখনটাই ধরে নাও আমাদের একটা ডাউট থাকলো। কি বলছি, যখন আমরা কোনো ক্লাস করব, ক্লাস করার পর ধরো না তুমি আমার ইংলিশ ক্লাসই করছো, এখন তো এইটা সম্ভব না যে আমি তোমাকে পুরো 100% বুঝিয়ে দিতে পেরেছি, তাই তো? এইটা তো কোনোদিনই সম্ভব না যে আমি তোমাকে পুরো 100%, মানে আমি এতক্ষণ যা বললাম তার মধ্যে তুমি 100% সব বুঝে গেছো। ভাই কোথাও না কোথাও তো ডাউট আছে, ঠিক আছে? কোথাও না কোথাও তো ডাউট আছে। যখন তোমার ডাউট থাকবে তখন তুমি আমাকে কোশ্চেন করবা কিভাবে? যে তুমি বলবা দাদা আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে? এটা তো তুমি বাংলায় বলবা, দাদা আমার একটা প্রশ্ন আছে, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে? ঠিক আছে, তো আমি বলবো কেন দেবো না, তুমি ইংলিশে করো এই প্রশ্নটা আমাকে। ঠিক আছে, তো তুমি তখন বলবে স্যার আই কি মে আই আস্ক আ কোশ্চেন, তাই তো? বলো মে আই আস্ক আ কোশ্চেন। তো তুমি বলবে হ্যাঁ দাদা তাই তো জানি, তাই তো বলি। ঠিক আছে, ইংলিশে বললে তাই হয়, মে আই আস্ক আ কোশ্চেন। এইটাই তো আমরা শিখে এসেছি ছোটবেলার থেকে। তো দেখো, এইবার ছোটবেলা তো চলে গিয়েছে, বড় হয়ে গেছো, তার জন্য বড়দের মতো শেখো। তো মে আই আস্ক, শুধু মে আই আস্ক বলে তোমার কোশ্চেন যেটা আছে সেটা বলে দেবে। এই এ কোশ্চেন আর লিখার দরকার নেই। ধরো না তুমি বাথরুমে যাবে, মে আই আস্ক, ঠিক আছে, আই ক্যান আই গো টু টয়লেট, তুমি জাস্ট এইটুকু বলে দেবে, অ্যান্সার তোমার কারেক্ট। ঠিক আছে, তো মে আই আস্ক আ কোশ্চেন বলার দরকার নেই, মে আই আস্ক পর্যন্ত বলবা, তারপরে তোমার যা কোশ্চেন সেটা বলে দেবে, ব্যাস খতম। ঠিক আছে, আবার এই যে ডিয়ার স্যার, রেসপেক্টেড স্যার, এইসব কিছু হয় না, শুধু স্যার, স্যারের মধ্যে সব সম্মান চলে গিয়েছে। ঠিক আছে, এইবার দেখো লাস্টের আগেরটা, তার আগেরটা এইটা, আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এখন মনে করো তোমার বার্থডে, আজকে তোমার বার্থডে, ঠিক আছে? এইবার তোমার কোনো বন্ধু মনে করো আমার সাথে, আমাকে পার্সোনালি চেনে, ঠিক আছে? আজকে তোমার বার্থডে, এবার তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় আমাকে পার্সোনালি চেনে, ঠিক আছে? আর তোমার আমার ক্লাস দেখতে ভালো লাগে, মানে যে তুমি আমার ক্লাস করো, তুমি আমার ছাত্র বলতে পারো ইউটিউবে। ঠিক আছে, এখন তুমি আমার ক্লাস করো, করার পরে তোমার প্রবল ইচ্ছা যে তুমি আমার সাথে দেখা করবা, যে দাদার সাথে আমি একবার দেখা করব, ঠিক আছে? বা তুমি আমার বাড়িতে আসবা, মনে করো তোমার সাথে আমার দেখা করার, মানে আমার সাথে তোমার প্রচুর পরিমাণে দেখা করার ইচ্ছা। ঠিক আছে, যে দাদাকে আমি বাস্তবে দেখবো, দাদা কেমন দেখতে। ঠিক আছে, আমি ফোনে দেখবো না, আমি বাস্তবে দেখবো যে দাদা কেমন দেখতে। ঠিক আছে, এইবার তোমার এটা মনে ইচ্ছা আছে যে দাদার সাথে আমি দেখা করবো। ঠিক আছে, এইবার তোমার যে নোন কোনো পার্সোনালিটি, মানে যে তোমার যে আত্মীয় স্বজন বা তোমার ফ্রেন্ডস গ্রুপের এমন কেউ হতে পারে যে আমাকে পার্সোনালি চেনে বা যার সাথে আমার পার্সোনালি ভালো একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এইবার সে আমাকে বললো যে দাদা তোমার একটা স্টুডেন্টের বার্থডে কালকে বা আজকে, কালকে মনে করো তোমার বার্থডে, এখন বললো যে দাদা কালকে তো তোমার একটা স্টুডেন্টের বার্থডে, মানে আমার বন্ধুর বার্থডে। এখন আমার বন্ধু তোমার কে বিশাল ভালোবাসে, ঠিক আছে, তোমার ক্লাস প্রত্যেকটা করে, ঠিক আছে, আর ভালো লাগে ওই, আমার ওই বন্ধুর তোমার ক্লাস করতে খুবই ভালো লাগে। ঠিক আছে, এখন তুমি বার্থডেতে তুমি যদি যেতে তাহলে আমার ওই বন্ধু প্রচুর খুশি হতো, ঠিক আছে, তাই তো? তাহলে তোমার বন্ধু আমাকে এসে বলছে "দাদা, তুমি যদি যেতে কালকে ওর সাথে দেখা করতে তাহলে আমার বন্ধুটা প্রচুর পরিমাণে খুশি হতো। ঠিক আছে, এইবার আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে যাব। ঠিক আছে, আমি কি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে তোমার সাথে যাব তোমার ওই বন্ধুর সাথে দেখা করার জন্য। তোমার সাথে গিয়ে আমি তোমার ওই বন্ধুর সাথে দেখা করে আসবো এবং তাকে একটা বার্থডে উইশ করে দিয়ে দিয়ে আসবো বা কোনো কিছু আমি গিফট করব। ঠিক আছে, এখন এই কথাবার্তা তোমার বন্ধুর সাথে হয়ে গেছে। ঠিক আছে, এইবার তোমার বন্ধু কি বলে দেবে যে ভাই কালকে গোপালদা আসছে তোর সাথে দেখা করার জন্য? তো
তো তুমি বলবে না দাদা এইটা তো সম্ভব না, আমার বন্ধু তো বলবে না, ঠিক আছে, কেননা ও আমাকে সারপ্রাইজ দেবে বলেই আমার তোমার সাথে কথা বলেছে, তোমার সাথে পার্সোনালি কথা বলে দেখা করানোর জন্য আমার আমার সাথে তোমাকে দেখা করাবে বলেই সে তোমার সাথে কথা বলেছে, ঠিক আছে, সে তো বলবে না, সে ডাইরেক্ট আমাকে নিয়ে যাবে, তাই তো। তো দেখো সারপ্রাইজ সবসময় আনএক্সপেক্টেডই হয়, আমি এটাই বলতে চাইছি যে সারপ্রাইজ সবসময় আনএক্সপেক্টেডই হয়, সারপ্রাইজের আগে আনএক্সপেক্টেড দেওয়ার দরকার নেই। এখন তোমার যদি ওই তোমার বন্ধুরা যদি বলে দেয় যে ভাই তোর সাথে কালকে গোপালদা দেখা করতে আসবে, ঠিক আছে, তাহলে সেটা সারপ্রাইজ কি থাকলো? তুমি বলবে না তাহলে সেটা তো সারপ্রাইজ থাকলো না, ঠিক আছে। তো কি বললাম, সারপ্রাইজ সবসময় আনএক্সপেক্টেডই হয়, যদি বলে দেয় সেটা সারপ্রাইজ থাকে না, ঠিক আছে। এইবার দেখো রিটার্ন ব্যাক, ভাই ব্যাক মানে কি? ফিরে আসা, ঠিক আছে। রিটার্ন মানে কি? সেম, ফিরে আসা। তো শুধু ব্যাক বললেই কোনো প্রবলেম নেই, ক্লিয়ার? চলো এইবার আমি যেটা স্টার মার্ক দিয়েছি কাজিন ব্রাদার, এইটা কি হবে বলো? তোমার কোনো কাজিন ব্রাদার আছে? তো তুমি বলবে হ্যাঁ দাদা আছে, আমার মাসির ছেলে আছে, মামার ছেলে আছে, মাসির মেয়ে আছে, মামার মেয়ে আছে, ঠিক আছে, কাকার মেয়ে আছে, পিসির ছেলে আছে, এমন থাকতেই পারে, ঠিক আছে, ফ্যামিলি যদি বড় হয়। তো আমার ভাই ফ্যামিলি অনেক বড়, আর আমার অনেক কাজান আছে, কাজানস, ঠিক আছে, কাজান আছে। দেখো এখন কোশ্চেন হচ্ছে এখানে ভুল কোথায় আছে? তো এখানে ভাই ভুল আছে এই ব্রাদার, ঠিক আছে, এই ব্রাদার বলা যায় না, ঠিক আছে। তো শুধু কাজিন বলবা, ঠিক আছে। তোমার ধরে নাও কোনো মাসির ছেলে আসলো, ঠিক আছে, তোমার কাছে তোমার কোনো মাসির ছেলে আসলো, তাহলে সেটা ভাই হবে তোমার বা দাদা হবে, তাই তো। তো তুমি জাস্ট বলবা, ধরে নাও কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে যেই ছেলেটি আছে সে তোমার কি হয়, তুমি বলে আমার কাজিন হয়, কাজিন, ঠিক আছে। তাহলে সে বুঝে যাবে যে হয়তো ওর মামার ছেলে হতে পারে, মাসির ছেলে হতে পারে, পিসির ছেলে হতে পারে, কাকার ছেলে হতে পারে, জ্যাঠার ছেলে হতে পারে, ঠিক আছে। এই কয়টা প্রবাবিলিটি থাকবে, তো তুমি জাস্ট কাজিন বলে দেবে। এইবার মনে করো এইটুকু তো বুঝলে যে তোমার সামনে তোমার পাশে তোমার দাদা বা ভাই বা বোন দাঁড়িয়ে আছে, তুমি তার অপোজিট মানুষ তোমাকে জিজ্ঞাসা করলো, মনে করো এইটা তুমি, ঠিক আছে, এইটা তোমার দাদা ভাই বোন যে ইচ্ছা তাই হতে পারে, আর এইটা তোমাকে যে কোশ্চেন করছে যে এই মানুষটা তোমার কি হয়, ঠিক আছে, এই মানুষটা তোমার জিজ্ঞাসা করছে যে এই যে এই ছেলে বা মেয়েটা তোমার কি হয়, ঠিক আছে, সম্পর্কে কি হয়, তখন তুমি বলে হি ইজ বা শি ইজ মাই কাজিন, ঠিক আছে, হি বা শি ইজ মাই কাজিন, এইটুকু তুমি বলে দিলে। ধরো ছেলে হলে বললে হি ইজ মাই কাজিন, মেয়ে হলে বললে শি ইজ মাই কাজিন, ঠিক আছে। তো এর সাথে ব্রাদার বা সিস্টার লাগানোর কোনো প্রয়োজন নেই। তো এখন ধরে নাও আমি তোমার সাথে কথা বললাম, আমি তোমার সাথে কথা বলবো, বলার পরে আহ, তোমার ভাই বা বোন তোমার পাশে বসে গল্প করছে, ঠিক আছে, তোমার পাশে বসে অন্য কারোর সাথে গল্প করছে, ঠিক আছে, আর আমার ওই জিনিসটা ইরিটেট করছে, ইরিটেট করছে বলতে যে ভাই আমি তোর সাথে কথা বলছি আর ও ডিস্টার্ব করছে, ঠিক আছে, বা ও অন্য জায়গায় কথা বলছে, তোর কথা শুনতে দিচ্ছে না। তো আমি ধরুন না বললাম যে তোমার পাশে কে আছে, ঠিক আছে, আমি বললাম তোমার পাশে কি আছে, তুমি বললে কাজিন আছে, কাজিন। এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো সেই কাজিনটা ছেলে না মেয়ে, তাই না? তাহলে আমি কিভাবে বুঝবো তোমার পাশে যে কাজিনটা যে মানুষটা রয়েছে সে তার জেন্ডার কি? তো তুমি বলবে না দাদা তুমি তো বুঝতে পারবে না, তার জন্য কি বলবো, তার জন্য তুমি এই কাজিনের আগে মেল বা ফিমেল অ্যাড করে দিবে। কি বললাম, মেল বা ফিমেল অ্যাড করে দেবে, তাহলে আমি বুঝে যাবো তোমার কাজিন ভাই আছে না বোন আছে, ঠিক আছে। তো তুমি বললে মেল কাজিন মানে যে তোমার ভাই, আর তুমি যদি বলে ফিমেল কাজিন তাহলে হচ্ছে তোমার বোন, ঠিক আছে। কিন্তু আমরা কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার অ্যাড করতে পারি না, ও জেন্ডার তৈরি করার জন্য আমরা এই যে মেল বা ফিমেল যেটা আমরা জেন্ডার স্পেসিফিকে জানিয়েছি, ক্লিয়ার? তো তুমি বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার। চলো এইবার, আর তুমি বলতে পারো দাদা ম্যান বা ওম্যান কেন অ্যাড করলাম না? তো এইটাকে তুমি যদি এই কোশ্চেনটা থাকে তাহলে ভাই তোমার মারা হবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে চোখ মুখ বন্ধ করে মারবো তুমি যদি আমার কাছে অফলাইনে দেখা করো যে এখানে ম্যান বা ওম্যান কেন দিলাম না, এটা যদি তুমি জিজ্ঞাসা করো আমার। চলো রেগুলার কাস্টমার, এখন দেখো এই সরি রেগুলার কাস্টমার না, রেগুলার কাস্টম, ঠিক আছে, কাস্টম। এখন এই কাস্টম মানে কি? তুমি বলো দাদা কোনো জন্য আমি ফ্রি ফায়ার পাবজি খেলেছি, তখনটাতে আমরা কাস্টম বাস্টম বানাতাম, ঠিক আছে। তো ভাই না না না, এটা ওই কাস্টম না, এই কাস্টম হচ্ছে আমাদের রিবাজ, রীতি রিবাজ বলে না, রীতি রিবাজ, তো সেইগুলো হচ্ছে কাস্টম, ঠিক আছে। যেমন আমি একটা হিন্দু পরিবারের ছেলে,
ঠিক আছে, আমি একটা হিন্দু পরিবারের ছেলে বা সনাতন ধর্ম অবলম্বনী মানুষ। ঠিক আছে, তো আমি আমার জন্মের সময় থেকে, ঠিক আছে, আমি আমার জন্মের সময় থেকে দেখে আসছি যে সন্ধ্যাবেলায়, মানে যখন বৈকাল গড়িয়ে রাত হয়, তখন যেই সময়টা 5:30 থেকে 7:30, ঠিক আছে, মানে গরমকাল শীতকাল মিলিয়ে একবারে বলে দিলাম, 5:30 থেকে 7:30 এর মাঝামাঝি কোনো সময়ে আমাদের বাড়িতে সন্ধে দেখানো হয়। সন্ধে বলতে পুজো করা হয়। ঠিক আছে, মানে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে 3 বার করে ঘোরানো হয়, ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেওয়া হয়। ঠিক আছে, তো এইটা হলো কাস্টম। ঠিক আছে, কোনো সমাজ যেটাকে মেনে চলে, যারা মুসলিম পরিবারের ছেলে মেয়ে আছে, ঠিক আছে, তারা সন্ধ্যাবেলায়, সকালবেলায়, দুপুরবেলায়, ঠিক আছে, এমন আরো 2 বার যায়, মসজিদে যায়, গিয়ে নামাজ পড়ে আসে। ঠিক আছে, কারণ ওকে ছোটবেলার থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে তুমি এখন তুমি বড় হয়েছো, এখনটাই তোমার গিয়ে নামাজ পড়তে হবে। ঠিক আছে, এখন দিনে 5 বার করে হয়তো ওরা পড়ে। ঠিক আছে, 5 বার বা সামথিং কিছু, ভাই আমি সঠিক জানি না, আমি বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু যাই হোক, ভালো একটা কাজ যে তারা যায় স্পেসিফিক একটা সময়ে, যাওয়ার পরে গিয়ে ওখানে সবাই মিলে বসে, যদি একটা মানে স্পেসিফিক টাইমে যদি সবাই মিলে যেতে পারে, কোনো কাজ না থাকে, তখন সবাই মিলে একসাথে বসে সেখানে নামাজ পড়ে। সেখানে নামাজ টামাজ পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে, তারপরে কোরআন টোরআন, যাই হোক অনেক কিছু পড়ে। তো এই যে ওদের যে ছোটবেলা থেকে শেখানো হয়েছে না যে তোমাকে নামাজ পড়তে হবে, তো এইটা যে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, এইটা হলো কাস্টম। ঠিক আছে, ওরা রেগুলার করে, কিন্তু ওরা আমাদেরও যেমন সন্ধ্যা যখন আমাদের হয়ে যায়, তখন আমরা যেমন তুলসী তলার ওখানে প্রদীপ দেখাই, ঠাকুর মন্দিরে প্রদীপ ঘোরাই, ঠিক আছে, আমরা প্রসাদ দিই। ঠিক আছে, তো এইটা আমরা ছোটবেলা থেকে প্রত্যেক দিন ডে আফটার ডে করে আসছে মা বাবা। ঠিক আছে, আমরাও মাঝে মধ্যে করি মা বাবা না বাড়িতে থাকলে, কেননা আমাদের ব্রেনের মধ্যে ঢোকানো হয়েছে ওই জিনিসটা, যে তুমি এখন থেকে এই ঠাকুরের নামে এই জিনিসটা দেবে। ঠিক আছে, এটা আমাদের একদম ছোট, মানে কি বলবো, জন্মের পরের থেকে ফার্স্ট দিন থেকে আমাদের মনে করো শেখানো হয়েছে, বা আমরা ওই জিনিসটা দেখে মানুষ। ঠিক আছে, ওই জিনিসটা আমরা প্রতিনিয়ত দেখি, যার জন্য আমরা ওই জিনিসটাই অভ্যস্ত হয়ে গেছি, যে হ্যাঁ, সন্ধে লাগলে, তার মানে যখন আমাদের সূর্য অস্ত যায়, তারপরে আমাদের এই জিনিসটা করতে হবে। এটা আমাদের অবচেতন মন যাকে বলে, ঠিক আছে, সাবকনসিয়াস মাইন্ড, এর মধ্যে আমাদের গেঁথে দেওয়া হয়েছে একদম ছোটবেলার থেকে। ক্লিয়ার? তো এইটা আমাদের পুরো হিন্দু সমাজ মানে, আর ওইটা যেটা আমি বললাম নামাজ টামাজ, ওইটা পুরো মুসলিম সমাজ মানে। ঠিক আছে, এই যে যেই একটা রীতি মানছে না, যে একটা নীতি মানছে, রীতি মানছে, ঠিক আছে, এইটা প্রত্যেক দিন করছে ওরা, আমরা প্রত্যেক দিন করছি আমাদের জিনিস, ওরা প্রত্যেক দিন করছে ওদের জিনিস। তো এটা যেহেতু প্রত্যেক দিন হচ্ছে, সেহেতু কাস্টম হচ্ছে সমাজের রীতি, এর জন্য রেগুলার দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আমরা প্রতিনিয়ত করি, সে কেউ আমাদের বলুক কেউ আমাদের না বলুক। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, এইগুলো ছিল আমাদের সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। ঠিক আছে, এর মধ্যে আমি তোমাদের অনেক গল্প টল্প শুনিয়ে দিলাম। চলো, আজকে তো হলোই না কিছু। যাই হোক, কেমন লাগলো এইটুকু করে? আশা করি ভালো লাগলো। ঠিক আছে, চলো নেক্সট আমরা অল্প কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার, এইগুলো একটু শিখি, তারপরে ছুটি। ঠিক আছে, চলো এইবার নাউনকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল নিয়ে যাওয়া শিখবো। তার আগে দেখো, আমি তোমাদের যদি বলি যে কিছু কিছু নাউন, কি বললাম, কিছু কিছু নাউন দেখতে প্লুরাল হয়। ঠিক আছে, এখানে লিখে রাখো, আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল নিয়ে যাব এরকম কিছু। বা এখানে লেখো দেখতে প্লুরাল বাট কাজ করে সিঙ্গুলারের। ঠিক আছে, কিছু কিছু নাউন দেখতে প্লুরাল বাট কাজ করে কি সিঙ্গুলারের, এবং হেল্পিং ভার্বও নেয় সিঙ্গুলারের। ঠিক আছে, এখানে লিখলাম, আমি শর্টে লিখছি। ঠিক আছে, তুমি তোমার বোঝার সুবিধার্থে যেমন ইচ্ছে সেমন লিখতে পারো। তো আমি লিখছি, ঠিক আছে, এটা নাউন, এর সাথে আমাদের এস বা ইএস বসানোই থাকবে। ঠিক আছে, আমাদের এক্সট্রা করে বসানো লাগবে না। এইটার সাথে, এই নাউনের সাথে এস বা ইএস বসানো থাকবে। আমাদের কিছু কিছু নাউন আছে বাট এর সাথে আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসাই। ঠিক আছে, এর সাথে আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসাই। কেন? কারণ এই নাউনটা পুরোটা সিঙ্গুলার নাউন থাকে আমাদের। ঠিক আছে, সিঙ্গুলার নাউন।
এখন তুমি বলবে দাদা এক্সাম্পল দাও, নাহলে বুঝতে পারছি না, তোমার কথা একদম মাথার উপর দিয়ে গেল। নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা থাকলে সিঙ্গুলার কিভাবে হয়? ঠিক আছে, এইটা তোমার মনে কোশ্চেন আসবেই, আমি শিওর। ঠিক আছে, তো আমি দুটো এক্সাম্পল দিই, দুটো তিনটে এক্সাম্পল দিই, তারপরে তুমি বুঝবে। ঠিক আছে, দুটো তিনটে এক্সাম্পল না, আগে আমি লিখি যে ওই জিনিসগুলো কি কি হয়। ঠিক আছে, যার সাথে এস বাই এস যুক্ত করার পরে গিয়েও আমাদের সিঙ্গুলার থাকে, সেই জিনিসগুলোর নাম কি কি। ঠিক আছে, তো দেখো আমি 1 নম্বর দিয়ে লিখছি, ধরে নাও কোনো বই। ঠিক আছে, ধরে নাও কোনো বই, এর সাথে যদি আমাদের এস বাই এস যুক্ত করা থাকে না, কিছু বইয়ের নামের সাথে অলরেডি এস বাই এস যুক্ত করে থাকে, তার বললে কি ওই বই প্লুরাল? তো তুমি বলবে না দা, ওই বই তো প্লুরাল হবে না। যেমন আমরা পড়ি ম্যাথামেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, এথিক্স, ঠিক আছে, নিউমিসমেটিক্স, এইগুলো আমরা পড়ি। তো তো তুমি বলবে হ্যাঁ দা পড়ি। তো সেইগুলো কে কি, সেইগুলোতে কি আমাদের দেওয়া থাকে? ঠিক, ও সরি, বই না, এটা তো সাবজেক্টের পার্ট। তো আমরা বইয়ের দিকে যাই। বইয়ে ধরে নাও বইয়ের নাম দিলাম কি দেবো, গুলিভার্স, এইটা তোমাদের সব জায়গায় দেওয়া থাকে। গুলিভার্স ট্রাভেলস। দেখো এই যে গুলিভার্স ট্রাভেলস আমি যে লিখলাম না, এখানে দেখো আমাদের এস রয়েছে, আর এটা তো অ্যাপোস্ট্রফি এস, এটা তো বাদ দিয়ে যাও, এটার সাথে তো কোনো সিঙ্গুলার প্লুরালের কোনো সম্পর্ক নেই। তো গুলিভার্স ট্রাভেলস, এই যে ট্রাভেলস এর সাথে এস রয়েছে না, এইটাতে একটা বইয়ের নাম। এটা কি অনেক বই? তুমি বলবে না দা এইটা অনেক বই না, এইটা হলো একটা বইয়ের নাম। তো এর জন্য আমরা এরপরে এস বা ইএস বসাই না, সরি বসাই না, এর জন্য আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব নিই, কেননা এই বইটার নামের সাথে অলরেডি এস দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা দেশের নাম বলছি, ঠিক আছে, আমি লিখাবো যদিও, দেশের নাম বলছি প্যারিস। ঠিক আছে, প্যারিস। দেখো প্যারিসের শেষে এস রয়েছে, প্যারিস যেই শব্দটা তার সাথে এস রয়েছে। তো তুমি বলবে হ্যাঁ দাদা প্যারিস শব্দের সাথে এস রয়েছে। এখন ওইটা কি, ওই প্যারিস নামে কি অনেকগুলো দেশ আছে? তুমি বলবে না দাদা, ওটা তো জাস্ট নাম প্যারিস। ঠিক আছে, ওই প্যারিস মানে অনেকগুলো প্যারিস না। ঠিক আছে, বা কোনো কিছুর প্লুরাল ফর্ম না, ওটার নাম। এখন নাম আমি তো যা ইচ্ছে তাই দিতে পারি, তাই না? তো ওর জন্য আমাদের এইগুলো সিঙ্গুলার হয়। যেমন আমি একটা বইয়ের এক্সাম্পল দিলাম যে গুলিভার্স ট্রাভেলস, তারপরে তুমি এটা দিতে পারো দ্য হার্ড টাইমস। ঠিক আছে, এইটাও আমাদের একটা বইয়ের নাম। দেখো এখানেও এস রয়েছে, বাট এইটা তো একটা প্রপার নেম, তাই তো, প্রপার নেম। তো প্রপার নাউনের সাথে এস যদি অলরেডি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা সিঙ্গুলারই ধরি। কি বললাম, প্রপার নাউনের সাথে যদি এস অলরেডি যুক্ত থাকে, দেখো এস অলরেডি যুক্ত রয়েছে, অলরেডি যুক্ত রয়েছে, আমরা তো এক্সট্রা অ্যাড করিনি। তুমি বলবে না দাদা আমরা এক্সট্রা অ্যাড করিনি, তাহলে যদি আমরা এক্সট্রা না ছেড়ছাড় করি তাহলে তার সাথে সিঙ্গুলারই বসে। ঠিক আছে, কেননা এই যে দ্য হার্ড টাইমস, এইটা একটা বইয়ের নাম, দ্য হার্ড টাইমস এটা একটা বইয়ের নাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এইবার 2 নম্বর, এটা বুক গেল। 2 নম্বর ধরে নাও ডিজিজ, কোন একটা ডিজিজের নাম দিলাম। ঠিক আছে, ডিজিজের নাম ধরে নাও আমি দিলাম মামস, মামস। ঠিক আছে, তারপরে রিকেটস, রিকেটস, তারপরে ধরে নাও মিলস। ঠিক আছে, এইগুলো দেখো লাস্টে আমাদের এস রয়েছে, লাস্টে এস রয়েছে, লাস্টে এস রয়েছে। ঠিক আছে, আহ এই এস গুলো থাকার পরেও আমরা তার সাথে সিঙ্গুলার হেল্পিং ভার্ব ব্যবহার করি, কেননা এইগুলো জন্মগত এস এর। ঠিক আছে, রিকেটস, এইগুলো জন্মগত এস অ্যাড করা রয়েছে এর সাথে, এর সাথে আমরা তো এক্সট্রা করে অ্যাড করিনি সিঙ্গুলার বা প্লুরাল বানানোর জন্য। তো তুমি বলবে না দাদা আমরা তো অ্যাড করিনি, এগুলো জন্মগত এস রয়েছে, ওর জন্য একে আমরা সিঙ্গুলারই কনসিডার করি বা মনে করি। ঠিক আছে, যেমন আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, সরি বুক হলো, ডিজিজেস হলো। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে দিচ্ছি কান্ট্রি, কান্ট্রি ধরে নাও আমি দিলাম দ্য ইউনাইটেড স্টেটস, দ্য
ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, দ্য ইউনাইটেড নেশন, দ্য ইউনাইটেড নেশনস, ঠিক আছে, দ্য ইউএ, যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নেই। প্যারিস আমি বললাম, ঠিক আছে, এর সাথেও এস রয়েছে, এর সাথেও এস রয়েছে, বাট এইগুলোকে আমরা সিঙ্গুলার কনসিডার করি, কেননা এগুলো প্রপার নেম, ঠিক আছে। প্রপার নাউনের সাথে আমরা কোনোদিনও এস বাই, মানে প্রপার নেমের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে, তাহলে তাকে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনই ধরি, ওর সাথে প্লুরাল হেল্পিং ভার্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? চলো, কেননা এইগুলো জন্মগত সিঙ্গেল, যতই এর সাথে এস বাই এস যুক্ত থাক, কোনো কিছুর দরকার নেই, ঠিক আছে। তারপরে স্পোর্টস, গেম, জায়গা বলে খেলা, ঠিক আছে, স্পোর্টস। তো এই সাথে চেস, চেস, তারপরে কি দেবো, কার্ডস, কার্ডস মানে হচ্ছে তাস, ঠিক আছে, মার্বেলস মানে গুলি, গুলি, আমরা গুলি খেলতাম না, এখানে 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 মনে করো একটা বোর্ড টাইপসের বানাতাম, এইখান থেকে কেউ মারতো, বলতো যে ভাই বল কোনটা বাদ, তা আমি বলতাম এইটা বাদ, ঠিক আছে, এই গুলিটা বাদ, এই গুলিটা বাদে তুই পুরো বোর্ডের থেকে যা আছে তাই মার। ও ধরুন মারলো, এই গুলিটাই লাগলো, সব গুলি আমার, ঠিক আছে, এটা বাদে অন্যটাই মারলো, সব গুলি ওর, বা এরকম কোন একটা নিয়ম ছিল, আমার ভুলে গেছি, ঠিক আছে। যাই হোক, চেস, কার্ডস, মার্বেলস সবগুলোর শেষে দেখো এস রয়েছে, সবগুলোর শেষে এস রয়েছে, এস রয়েছে, কিন্তু এর সাথে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনই ব্যবহার করব, ঠিক আছে। প্লুরাল হেল্পিং ভার্ব ব্যবহার দরকার নেই, সিঙ্গুলার হেল্পিং ভার্ব যথেষ্ট এর জন্য, কেননা এগুলো তো নাম ভাই, নামের সাথে কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, ঠিক আছে। যে জন্মগত নামই ধরে নাও ওরকম, সিঙ্গুলার প্লুরাল দিয়ে কি হবে? ধরে নাও কোনো একটা মানুষের নামের শেষে এ রয়েছে, সরি এস রয়েছে, ঠিক আছে, তো তাহলে কি সে অনেক? না ভাই, প্রপার একটা মানুষ কি অনেক কিভাবে হয়? একটাই তো মানুষ, তাই না? চলো 5 নম্বর, আমি সাবজেক্ট, আমি বুকের সাথে সাবজেক্টটা গুলিয়ে ফেলছিলাম, সাবজেক্ট, ঠিক আছে, এখানে ধরে নাও আমি দিলাম ম্যাথামেটিক্স, বানান কি, MATHEMATIC এস, ম্যাথামেটিক্স। তারপরে ধরে নাও ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, এথিক্স, ইকোনমিক্স, সিভিক্স, নিউমিসমেটিক্স মানে হচ্ছে মুদ্রা নিয়ে যারা আলোচনা করে, এথিক্স, ঠিক আছে, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স। তো এইগুলো, এই যে দেখো এস, এ দেখো এস, এ দেখো এস, এ দেখো সিই, এখানে একটা এস হবে, হ্যাঁ, সিভিক্স, সি এ বা CIVICS, সিভিক্স, ঠিক আছে, এইগুলো এস। তো দেখো এই সবগুলোর সাথে এস রয়েছে অলরেডি, ঠিক আছে, কিন্তু এইগুলো হেল্পিং ভার্ব সিঙ্গুলার নেই, কেননা ম্যাথামেটিক্স ভাই একটাই সাবজেক্ট, ম্যাথামেটিক্স একটাই সাবজেক্ট, ফিজিক্স একটাই সাবজেক্ট, ইকোনমিক্স একটাই সাবজেক্ট, ভাই ওর নামের সাথে যদি এস থাকে তাহলে ওর কি দোষ? সাবজেক্ট তো একটা, তাই না? ওর জন্য আমরা এইগুলোকে সিঙ্গুলার নাউন হিসাবে কনসিডার করি, ঠিক আছে। তো আমার ফেভারিট সাবজেক্ট এখানে লেখা রয়েছে, দেখো ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স আর পলিটিক্স। যাই হোক, তো ম্যাথামেটিক্সও ভালো লাগে। চলো, এইবার আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, কি দেবো, কোশ্চেন্স, এক্সাম্পল দিই, দুটো এক্সাম্পল দেবো, তোমার এখানে একটা হবে একটা হবে না, আমি গ্যারান্টি দেবো, যাও। কিন্তু যারা আগের ক্লাস করেছো তারা হয়তো পারবা। ম্যাথামেটিক্স ইজ অবলিক আর আ টাফ সাবজেক্ট, ঠিক আছে, আমি কি লিখলাম, ম্যাথামেটিক্স ইজ হবে না আর হবে, বলো, এ টাফ সাবজেক্ট। 2 নম্বর কোশ্চেন দিচ্ছি, হিজ ম্যাথামেটিক্স ইজ নাকি আর নট গুড,
তার ম্যাথামেটিক্স অতটাও ভালো না বা অঙ্ক। তো এখন তুমি বলো দা প্রথমটার অ্যান্সার ইজ, ঠিক আছে, সেকেন্ডটার অ্যান্সারও ইজ, তাই তো? ম্যাথামেটিক্স এস থাকুক আর যাই থাক, আমাদের সাবজেক্ট যেহেতু বলেছে, সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছে, আমরা সাবজেক্ট লিখেছি, সাবজেক্টের মধ্যে ম্যাথামেটিক্স লিখেছি, আর আমি কি বললাম এরপরে যাই আসুক সিঙ্গুলার হেল্পিং ভার্ব আমরা নেব, তো ম্যাথামেটিক্সের সাথে সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইজ হবে। ম্যাথামেটিক্স ইজ আ টাফ সাবজেক্ট, তো এটা ঠিক আর ভুল, যদি আর যে কেউ দাও তাহলে সেটা ভুল। এখান থেকে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে, ছোটখাটো এক্সামে। তো ম্যাথামেটিক্স ইজ অবলিক আর আর টাফ সাবজেক্ট, তো ম্যাথামেটিক্স ইজ হবে একটি ভীষণ কঠিন সাবজেক্ট, ঠিক আছে, যারা মনে করে তাদের জন্য কঠিন। তারপরে দেখো হিজ ম্যাথামেটিক্স ইজ নাকি আর নট গুড, তো এখন এইটার ক্ষেত্রে আর কারেক্ট হবে, আর ইজ হবে না। তো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে দাদা ম্যাথামেটিক্স এখানেও এখানেও ম্যাথামেটিক্স, তাহলে এখানে আর কেন আর এখানে ইজ কেন? তো এই ইজ তো বুঝেছো যে কোনো একটা সাবজেক্টের নাম যদি বলে তাহলে সেখানে আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসাবো, কিন্তু দেখো এইটা তো কোনো সাবজেক্ট বলিনি, এটা কি বলেছে তার ম্যাথামেটিক্স, এখানে তার হিজ বলেছে, হিজ না, কোনো একটা ছেলের কথা বলছে যে কোনো একটা ছেলের ম্যাথামেটিক্স নট গুড। এখানে এই ম্যাথামেটিক্স এর মানে কি জানো? এই ম্যাথামেটিক্স এর মানে বলছে হিসাব, হিসাব, অঙ্ক বলছে না, এই ম্যাথামেটিক্স এর বাংলা মানে বলছে হিসাব, ঠিক আছে? কি বলছে বাংলা মানে হিসাব, যে ওই ছেলেটার হিসাবে অনেক দুর্বল বা ওই ছেলেটার হিসাব খুব একটা ভালো হয় না, ঠিক আছে? ধরে নাও তাকে দেওয়া হলো যে বলো 20 + 45, ঠিক আছে, গুণ ধরে নাও 3/5 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত হবে? এই যে এইটা একটা দিলাম, তো এইটা একটা দিলাম, তাহলে এই ছেলেটা যদি হিসাব করে না এর কারেক্ট অ্যান্সার আনতে পারবে না, ঠিক আছে? তো এইটাকে বলছে যে ওর ম্যাথামেটিক খুব একটা ভালো না, মানে ওর হিসাব খুব একটা ভালো না বা ও হিসাবে অনেক দুর্বল, ক্লিয়ার হয়েছে? দেখো এর কি অ্যান্সার বের করে দেবো নাকি বলো? বের করে দেবো? দেখো কাটো, 5 দিয়ে কাটো, 9 বারে যাচ্ছে, 5 দিয়ে কাটো, 4 বারে যাচ্ছে। এইবার 3 নং 27 + 4 কত হয়? 31, ঠিক আছে, 31 আসলো। তো বলো কারেক্ট আছে অ্যান্সার নাকি ভুল আছে অ্যান্সার? বলো বলো বলো, 31 কি অ্যান্সার হবে? তো তুমি বলবে দাদা জানি না 31 হবে নাকি, আমরা যেভাবে জানি সেভাবে করি, যে প্রথমে গুণের নিয়ম করতে হয়, তাহলে 3 × 45 = 225 + 20 কত হচ্ছে 245, এর যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 4 × 5 = 20, 5 নং 45, তাই তো হচ্ছে 3 × 25 সরি 3 × 15 5 হাতে 1 3 12 রেখে 13, 3 × 45 ভাই 135 হয়, আমি তো কনফিউজ হয়ে গেছি, 3 × 45 135, ঠিক আছে, তার সাথে যদি আমরা 20 প্লাস করি তাহলে কত হচ্ছে আমার 20 প্লাস করলে 5 5 1, এরকে যদি আমি 5 দিয়ে কাটি দেখো আমার 31 আসছে, 3 × 5 = 15 5, আর 5 × 5 দেখো 31, এখানেও 31, তো ভাই এইটাও ঠিক আছে এইটাও ঠিক আছে, যে যেভাবে করবা করবা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমি প্রথমে 5 দিয়ে গুণ করে দিয়েছিলাম 45-এর, যাই হোক। তো দেখো ম্যাথামেটিক্স ওর দুর্বল না ভাই, ম্যাথামেটিক্স আমার দুর্বল, আমি কেন 45-এর সাথে 3 গুণ করে 225 করি, কিভাবে করি জানি না আমি, ঠিক আছে? যাই হোক, আমার ম্যাথামেটিক্স খুব ভালো ঠিক আছে? তো ম্যাথামেটিক্স কার দুর্বল তো তোমরা তো দেখেই গেলে, ওর না আমার দুর্বল, ঠিক আছে? তাহলে আমার ম্যাথামেটিক্স ইজ নট গুড, ঠিক আছে, তাহলে ইজ হবে না আর হবে, কেননা আমার হিসাব অনেক দুর্বল বা আমি হিসাবে অনেক কাঁচা, ঠিক আছে, আমি হিসাবে অনেক কাঁচা, ক্লিয়ার হয়েছে? আর এইটা হলো ম্যাথামেটিক্স সাবজেক্টকে বলেছে, এখানে কারোর সাথে তো তুলনা করিনি, ওর জন্য আমরা ইজ বলবো। আর যদি কোনো সাবজেক্টকে অন্য কারোর সাথে তুলনা করা হয়, ঠিক আছে, যে ওই সাবজেক্টটা ওর ভালো না বা ওই সাবজেক্টটার উপরে ওই ফ্যামিলির কমান্ড কম আছে, ঠিক আছে, যখন কোনো কিছুর সাথে কোনো লিভিং বিংয়ের সাথে যখন অ্যাডজাস্ট করে দেবে না কোনো সাবজেক্টের নাম, তখন সেটাকে আমরা প্লুরাল হিসাবে কনসিডার করি, ঠিক আছে, তখন সেটাকে আমরা প্লুরাল ধরি। একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আর একটা এক্সাম্পল, এই ম্যাথেরটা তো দিলাম, ঠিক আছে, ম্যাথ ভাই দেখছি তো আমারই বেশি দুর্বল হয়ে গিয়েছে, 3 × 45 225 করে দিয়েছি, খুব ভালো খুব ভালো। চলো আমি তোমাকে আর দুটো এক্সাম্পল দিই, তাহলে তুমি দেখি বুঝেছো কি বোঝো নি। এখানে দিই পলিটি ইজ
পলিটিক্স, POLITIC, পলিটি না ভাই, পলিটিক্যাল সায়েন্স বলি না, ওই পলিটিক্স, POLITICS, পলিটিক্স ইজ হবে নাকি আর হবে, ঠিক আছে, আ ব্রাঞ্চ অফ সোসিওলজি। বলো, পলিটিক্স, পলিটিক্স ইজ অবলিক আর এ ব্রাঞ্চ অফ সোসিওলজি, এইটা কোনটা হবে, ইজ না আর? আর আমি সেকেন্ডারটা দিচ্ছি, বলো সেকেন্ড কি দেওয়া যায়, দা দিচ্ছি, দেখো, দা পলিটিক্স ইন দিস ফ্যামিলি ঠিক আছে, ইন দিস ফ্যামিলি ইজ নাকি আর ভেরি ব্যাড, দিস তোমরা কি জানো দিস আর দিসের পার্থক্য? যাই হোক, জানার দরকার নেই এখন, পরে। তো দেখো, পলিটিক্স ইজ অবলিক আর আ ব্রাঞ্চ অফ সোসিওলজি। দেখো, আমাদের পলিটিক্স হলো সমাজ, একটা বিজ্ঞানের, সমাজ বিজ্ঞানের একটা শাখা, তাই তো বলেছে এই বাংলা মানে। তো এখানে সাবজেক্ট হিসাবে ধরেছে, ওর জন্য আমাদের ইজ কারেক্ট, আর ভুল। আর এখানে পলিটিক্স ইন দিস ফ্যামিলি ইজ অবলিক আর ভেরি ব্যাড, আমাদের ফ্যামিলির সাথে তুলনা করতেছে, তার মানে আর কারেক্ট, ইজ ভুল। কেননা এইটা আমাদের বলেছে ওই পরিবারের রাজনীতির কথা, ওই পরিবারের রাজনীতির কথা বলা হয়েছে, কোনো একটা পরিবারের রাজনীতি। আর এটা আমাদের সমাজের যেই নৈতিক কারণ, ঠিক আছে, সমাজের যেই রাজনীতি হয় সেটা, রাজনীতি তো না, এটা হলো আলাদা কিছু, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট একটা যেটা পড়ি আমরা, মানে সমাজ বিজ্ঞানের একটি শাখা হলো পলিটিক্স, ঠিক আছে। চলো, বুঝতে পারলে? বলো বলো বলো, বুঝতে পারলে তোমরা? সহজ না কঠিন বলো, ইংলিশ সহজ না কঠিন সেটা বলো তুমি। তুমি বলো দাদা, ইংলিশ তো সহজই মনে হচ্ছে। তো যারা এত পর্যন্ত ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাসটা এইটুকুই রাখছি। এরপরে যদি আমি নিয়ে যাই তাহলে তোমাদের আর বাঁচানো যাবে না, ঠিক আছে, তাহলে অনেক হেভি হয়ে যাবে টপিকটা। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। এখন বাজে রাত 12টা 48, ঠিক আছে, তো বাই সবাইকে, থ্যাংক ইউ।